কমিউনিটির উপরে আক্রমণ চালাচ্ছে, আমাদের হিমশিম খাইয়ে ছাড়ছে। তাই আমি চাচ্ছি হ্যাকার কিং সংস্থার কিছু লোক আমাদের দেশে আসুক আর আমাদের সাথে প্রোটেকশনের কাজ করুক। স্যার, এইবার আপনার কথা আর প্ল্যান দুইটাই বুঝতে পারছি। হ্যাঁ, আমি আমেরিকায় যাব। দেশের জন্য যা যা করতে হবে সেটা আমার জীবন দিয়ে হলেও করব। আমি কবে যাচ্ছি স্যার? মাহফুজ, তুমি পরশু রাতের ফ্লাইটে চলে যাবে। আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেব, কিন্তু সাবধান, এইচকে গ্রুপের সিকিউরিটি কিন্তু খুব কড়া, তোমাকে অনেক সতর্ক হয়ে যেতে হবে। স্যার, সেটা আমার উপরে ছেড়ে দেন। ওদেরকে কেমন করে মানিয়ে নিতে হয় সেটা খুব ভালো করেই জানি। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। তো মাহফুজ, তোমাদের ওয়েবসাইট হ্যাকিং এর কাজ কেমন চলছে? স্যারের কথা শুনে অবাক হয়ে গেলাম। স্যার জানলো কি করে যে আমরা হ্যাকিং করছি? স্যার, আপনি কি করে জানলেন যে আমরা হ্যাকিং করছি? এটা তো শুধু আমার আর নাসিমের মধ্যেই চলছে। মাহফুজ, তুমি বলে যেও না যে আমি তোমার স্যার। তোমার সব কর্মকাণ্ডের দিকে আমি নজর রাখি। তবে হ্যাঁ, যে কাজটা করছো সেটা অনেক ভালো, কিন্তু একটু সতর্ক থেকো, কারণ ওই সাইটগুলোর অ্যাডমিন তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। স্যার, কোনো সমস্যা নেই। আমরা সেরকম কোনো নর্মাল হ্যাকার নই যে খুঁজে বের করে ফেলবে। আমাদের টিকিটাও ছুঁতে পারবে না। আচ্ছা, তাহলে আমি এখন বাসায় যাই। আমাকে তো প্রস্তুত হতে হবে। ওকে মাহফুজ, তুমি যেতে পারো, নিজের শরীরের খেয়াল রেখো। স্যারকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। পথে কয়েকটা আইসক্রিম কিনে নিলাম। নিশির আবার আইসক্রিম খুব পছন্দ, হয়তো স্যারাও পছন্দ করবে। সবাই মিলে মজা করে খাওয়া যাবে। একটু পরেই বাসায় পৌঁছে কলিং বেল বাজালাম। সারা এসে দরজা খুলে দিল। ও, আপনি এসেছেন? বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে আসুন। ভিতরে গিয়ে সারার দিকে তাকালাম। আচ্ছা সারা, নিশি কোথায় আছে? ও, নিশিতে একটু ছাদে গিয়েছে, বলে ঘরে ভালো লাগছে না, তাই ছাদে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমিও ছাদে যাচ্ছি। আর সারা, তুমিও ছাদে চলে এসো, কাজ আছে তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আস্তে করে ছাদে চলে গেলাম। নিশি ম্যাডাম দেখি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। পিছন থেকে গিয়ে ওকে উঁচু করে ঘোরাতে লাগলাম। নিশিত চমকে উঠল। এই এই ভাইয়া, আমি পড়ে যাব তো, আমাকে নামিয়ে দাও প্লিজ। আমার অনেক ভয় করছে, পড়ে যাব তো। ও বাবা, কয়েকদিন আগেও যে এমন করলে খুশি হতো, আজকে তার এত ভয় কই থেকে আসলো? নাকি কোনো কিছু নিয়ে ভয় পেয়ে আছিস? সত্যি বলতো আমাকে। আরে ভাইয়া, তোমার হঠাৎ করে কি হয় বলো তো? আমার কিছুই হয়নি, আর কোনো কিছু নিয়েও ভয় নেই। আরে ভাইয়া, তোমার হঠাৎ করে কি হয় বলো তো? আমার কিছুই হয়নি, আর কোনো কিছু নিয়েই ভয় পেয়ে নাই আমি। হঠাৎ করে পিছন থেকে এসে জড়িয়ে ধরলে তো, তাই অনেক ভয় পেয়েছি। ও আচ্ছা ঠিক আছে। নিশিকে নামিয়ে দিলাম, আর তখনই সারা ছাদে আসলো। পকেট থেকে দুজনের জন্য আইসক্রিম বের করে দিলাম। দুজনে তো অনেক খুশি আইসক্রিম দেখে। একদম ঠিক ধরেছিলাম, সারাও আইসক্রিমের পাগল। আপনাকে অনেক ধন্যবাদ, এই চকলেট আইসক্রিম আমার অনেক পছন্দের। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু তোমাকে এখনো ঠিক মতো জানতে পারি নাই। আর আমার বাসায় কেউ থাকবে, কিন্তু তার সম্পর্কে কিছুই জানবো না, এটা আমার একটু পছন্দ না। ও আচ্ছা ঠিক আছে, আমার সম্পর্কে বলছি। আমি আপনি তো অলরেডি জানেনই যে আমি আপনার আম্মুর বান্ধবীর মেয়ে। আপনি যখন দেশের বাইরে ছিলেন, তখন আপনার পরিবার আমাদের বাসায় ঘুরতে যায়, আর তখন থেকেই সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বিশেষ করে নিশির সাথে। আর আমি এবার অনার্স 3য় বর্ষে লেখাপড়া করছি। হ্যাঁ, এবার তোমার সম্পর্কে মোটামুটি জেনে নিলাম। এই নিশে, আমি তো পরশু আমেরিকার উদ্দেশ্যে রওনা দিব। আমার জন্য ভালো কিছু রান্না করবি, যাতে দেশে না আসা পর্যন্ত খাবারের স্বাদ মুখে লেগে থাকে। ভাইয়া, তুমি আবার দেশের বাইরে চলে যাবি? না, তাহলে তো আমি আবার একা হয়ে যাব। সারাপু একদিকে আমাকে মাতিয়ে রাখতে পারবে, কিন্তু তুই না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তাছাড়া তুই একবার কোনো কাজে যাবি?
আমেরিকার একটা হ্যাকার গ্রুপের সাথে মিটিং করতে যাব। হ্যাকিং নিয়ে কাজ করতে হবে। সারা মাহফুজের কথা শুনে চোখ বড় করে ফেলে। আপনি হ্যাকিং নিয়ে কাজ করবেন মানে আপনি হ্যাকার? ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, আপনি কি এইচকে গ্রুপে যাচ্ছেন নাকি, যাদের কাছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ মাথা নত করে আছে? হ্যাঁ, আমি সেখানেই যাচ্ছি। কিন্তু তুমি সেটা কি করে বুঝতে পারলে? আমেরিকার হ্যাকার গ্রুপকে আমি খুব ভালো করেই চিনি। আচ্ছা, আপনি হ্যাকার সেটা আগে বলেননি কেন আমাকে? তোমাকে বলবো কেমন করে তাই বলো? তুমি আমাদের বাসায় মাত্র কয়টা দিন আসছো। যাই হোক, আমি আমেরিকা চলে যাচ্ছি। আমার বোনের দিকে একটু খেয়াল রেখো, ও আবার একা থাকতে পছন্দ করে না। না, এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি নিশিকে আমার সাথে নিয়ে রাখবো, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। এই যে সারা, তুমি আমাকে আপনি করে আর বইলো না, তুমি করেই বলবে এখন থেকে। আচ্ছা ঠিক আছে। নিশি, তোরা দুজন মিলে গল্প কর। আমি আমার রুমে চলে গেলাম। আমার সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। ওদের থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। তারপর ল্যাপটপ অন করে নাসিমের সাথে 18+ সাইটগুলো হ্যাক করতে লাগলাম। আজকেও 3টা সাইট হ্যাক করে ফেলছি। মনের মধ্যে অনেক শান্তি লাগছে। সমস্ত কাজ শেষ করতেই স্যারের ফোন আসলো। জি স্যার, বলুন, কি সাহায্য লাগবে? না মাহফুজ, আমার কোনো সাহায্য লাগবে না। তোমাকে ফোন করছি কারণ তোমার পাসপোর্ট রেডি হয়ে গেছে। পরশু তুমি আমেরিকা যাবে আমাদের একজন গোপন এজেন্ট হয়ে। তোমার আইডি কার্ড দেখালে ওদের আন্ডারগ্রাউন্ড অফিসে তোমাকে নিয়ে যাবে। তাছাড়া তোমাকে ওরা বন্দি করে ফেলবে। যেভাবে হোক ওদেরকে ম্যানেজ করে আমাদের দেশে আসার জন্য অনুরোধ করবে। একবার যদি ওদের কয়েকজন হ্যাকারকে নিয়ে আসতে পারো তাহলে সব সমস্যা শেষ করে ফেলতে পারবো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি জানি কিভাবে এসব সংস্থাকে নিজের কবজায় নিয়ে আসতে হয়। এমনভাবে কাজ করব যাতে করে সবাই আমার কাজের প্রশংসা করে। তোমার উপর আমি সম্পূর্ণ বিশ্বাস রাখি। আর তুমি সফলভাবে করে তারপরেই ফিরবে। স্যারের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই বাবা মায়ের কাছে চলে গেলাম। কেমন আছো তোমরা? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো, আমিও ভালো আছি। তোমাদেরকে একটা কথা বলার জন্য এসেছি। আমরা জানি তুই কি কথা বলার জন্য এসেছিস। আচ্ছা তুই কি বলতো, বাড়িতে আসছিস মাত্র কয়েকটা দিন হলো, এর মধ্যে আবার আমেরিকা যাওয়ার কি মানে ছিল? হ্যাঁ, আমাদের সাথে কি একটু ভালো লাগে না সময় কাটাতে? আহা আম্মু, তুমি মন খারাপ করছো কেন? আমি তো আর নিজের জন্য যাচ্ছি না। এটা দেশের প্রতি আমার একটা কর্তব্য। আমি যে কাজ করি সেটা তো তোমরা জানোই। তাহলে আমাকে আটকে রাখবে, দেশটা বিপদে পড়ে যাবে তো। দেশকে রক্ষা করার জন্যই আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। সেজন্যই তো আমি সবসময় গর্বিত হই, কিন্তু আমার মনও যে মানে না। যাই হোক, বাবা বল কি খাবি, আমি তোর জন্য সবকিছু রান্না করে দিব। আমি আমার সব পছন্দের জিনিসের নাম বললাম। তারপর সারাদিন নিশি আর সারার সাথে সময় কাটালাম। ওদেরকে নিয়ে কেনাকাটা করতে গেলাম। ওদেরকে খুশি দেখে আমারও খুশি লাগলো। পরদিন সকালবেলায় সবাইকে বিদায় দিয়ে অফিসে চলে আসলাম। সবাই আমাকে অভিনন্দন জানালো। তারপর হাসান স্যার আমাকে প্রয়োজনীয় সব কিছু দিয়ে ঠিক করে দিল। তারপর বিমানে গিয়ে উঠলাম। দীর্ঘ কয়েক ঘন্টা পর আমেরিকায় গিয়ে পৌঁছালাম। তারপর বিমান থেকে নেমে গেস্ট হাউসে চলে আসলাম। আমাকে রিসিভ করার জন্য আগে থেকেই একজন লোককে রাখা হয়েছিল, কিন্তু গেস্ট হাউস থেকে বের হতেই বাধল বিপত্তি। আমাকে দুজন পুলিশ আটকে দিল। হ্যাঁ ম্যান, শো মি ইউর পাসপোর্ট প্লিজ। এই যে তোমার পাসপোর্টটা আমাকে দেখাও। পুলিশের কথা শুনে অবাক হয়ে গেলাম। আরে পাগল হয়ে গেল নাকি? পাসপোর্ট ছাড়া কি কেউ বিমানে আসতে পারে নাকি? পুলিশের কথা শুনে রাগ হয়ে গেল। তবুও শান্তভাবে জিজ্ঞাসা করে বসলাম, এক্সকিউজ মি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সি মাই পাসপোর্ট? ডু ইউ থিঙ্ক দ্যাট আই অ্যাম এ ক্রিমিনাল অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট? ক্ষমা করবেন আমাকে,
আপনি কেন আমার পাসপোর্টটা দেখতে চাচ্ছেন? আপনি কি মনে করেন যে আমি একজন ক্রিমিনাল এবং আমার কাছে কোনো পাসপোর্ট নাই? ইউ আর গোয়িং টু রং। আই জাস্ট ওয়েন্ট টু সি ইউর পাসপোর্ট। তুমি ভুল করেছো, আমি শুধু তোমার পাসপোর্টটা দেখতে চেয়েছি। বলেই পুলিশটা মাহফুজের কাঁধে ঝুলানো ব্যাগে হাত দিতে গেলে পুলিশের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। হুট করে একজন যাত্রীর ব্যাগে হাত ঢুকানো কোনো পুলিশের রুলসের মধ্যে নাই। আমি খপ করে পুলিশের হাত ধরে ফেললাম। সাথে সাথে আশেপাশের সবাই আমাদের দিকে তাকালো। বুঝতে পারলাম আর বেশিক্ষণ এখানে থাকলে বিপদ হতে পারে, তাই পুলিশের কানের কাছে গিয়ে বললাম আমাকে তাদের চেকপোস্টে নিয়ে গিয়ে চেক করতে। পুলিশটি তাই করলো, আমাকে তাদের সাথে চেকপোস্টে নিয়ে গেল। আমাকে যে ছেলেটা রিসিভ করতে এসেছিল সে বেশ ভয় পেয়ে গেল। আমি তাকে সান্ত্বনা দিলাম, হেই বয়, ডোন্ট বি অরি, এভরিথিং উইল বি ওকে, বাট ইউ হ্যাভ টু ওয়েট সাম টাইম অ্যান্ড জাস্ট সি। এই ছেলে, তুমি এত ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর দেখতে থাকো কি হয়। ছেলেটা মাহফুজের কথায় সান্ত্বনা পেয়ে চুপ হয়ে গেল। তারপর পুলিশের সাথে চেকপোস্টে চলে গেল। একটা বিষয় আমি খুব ভালো করে রিয়ালাইজ করেছিলাম, সেটা হলো আমার বস অনেক সাধারণ ড্রেস পরিয়ে দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। পুলিশ মেবি এটা দেখে আমাকে সন্দেহ করেছে। তাদের চেকপোস্টে যাওয়ার পর পুলিশের হেডকে খবর দিল। 2 মিনিটের মধ্যে হেড আমার সামনে চলে আসলো। আমি মুচকি হেসে আমার পকেট থেকে আমার আইডি কার্ডটা বের করে দিলাম। হেড এটা দেখেই চোখ বড় বড় করে ফেললো। I am really sorry, man. You have a genius person. তারপর হেড আমার সম্পর্কে সবকিছু খুলে বলল। কি ভাবছেন আমার সম্পর্কে সবকিছুই বলে দিয়েছে? আরে না, তারা তো জানেই না যে আমি কোথায় কোন কাজের জন্য যাচ্ছি। শুধু আমি একজন হ্যাকার আর একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে এসেছি, শুধু সেটাই বলেছে। তারপর সবাই আমার কাছে ক্ষমা চাইলো আর আমার জন্য স্পেশালভাবে যাওয়ার ব্যবস্থা করে দিল। ওদের থেকে বের হয়ে আমার খুব ভালো লাগছে। একটু পরেই এইচকে হ্যাকার গ্রুপের অফিসে পৌঁছে গেলাম, কিন্তু বাইরে থেকে কোনো সাজসজ্জাই দেখতে পেলাম না। সাধারণ মানুষ এটাকে সাধারণ অফিস ভাববে বাইরে থেকে দেখলে, কিন্তু এর মূল কাজ চলে আন্ডারগ্রাউন্ডে। আমি ছেলেটার সাথে ভিতরে চলে গেলাম, কিন্তু সিকিউরিটি গার্ড থামিয়ে দিল। কিন্তু ছেলেটা কিছু ইশারা দিতেই গার্ড ছেড়ে দিল। তারপর আমাকে নিয়ে তাদের মূল কার্যালয়ে চলে গেল। সেখানে যেতেই অবাক হয়ে গেলাম। এত বড় প্রজেক্ট চোখের সামনে আসতেই শরীরে একটা ঝটকা খেলাম। তারপর আমার আইডি কার্ড দেখে সবাই বুঝে গেল আর আমাকে অতিথি হিসেবে আপ্যায়ন করলো। তাদের সাথে বেশ কিছুক্ষণ থাকার পরে হাসান সাহেবের দেওয়া একটা চিঠি দিলাম তাদের কাছে। তখনই সবাই আমাদের উদ্দেশ্য বুঝলো। অফিসার কিছুক্ষণ চুপ করে থাকলেন কথাটা শুনে, তারপর যা বললেন সেটা শুনে চোখ কপালে উঠে গেল। এই প্রতিষ্ঠানের সাথে এটা হলে বাকিগুলো কি করবে? শুনুন মাহফুজ সাহেব, আমাদের এই প্রতিষ্ঠানটি সরকারি একটি গোপনীয় সংস্থা হিসেবে কাজ করে। আর হ্যাঁ, বিশ্বের কাছে এটিকে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে গড়ে তুলেছি। আমরা কাউকে ভয় পাই না, কিন্তু আমাদেরকেও দেখলাম একটা হ্যাকার ভয় পায় না। যেখানে আমার সংস্থায় সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকাররা কাজ করছে, সেখানে তাদেরকে বুড়ি আঙ্গুল দেখিয়ে আরেকটা হ্যাকার আমাদের ডেটা চুরি করে নিচ্ছে। এজন্য একটু সমস্যায় আছি, বেশ চিন্তিত আমি। অফিসারের কথা শুনে থমকে গেলাম। স্যার, আপনাদের মতো সংস্থার ডেটা চুরি করছে? তাহলে আমাদের মতো ছোট সংস্থারা বাঁচবে কি করে? আর হ্যাঁ, চিন্তা করো না, হ্যাকারটা আমাদের মেন সার্ভারে প্রবেশ করতে পারে নাই। বেশ কিছু ছোট ছোট ডেটা চুরি করেছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ভয় হচ্ছে যদি সে মেন প্রোফাইলে ঢুকে যায়। তোমার সম্পর্কে তোমার বস আমাকে বলেছিল, তোমার উপর সম্পূর্ণ ভরসা হয়ে গেছে আমার। তুমি একটু চেষ্টা করে দেখো যে হ্যাকারটাকে আটকাতে পারো কিনা, তাহলে তোমার জন্য সরকারের কাছে আবেদন করতে পারবো। এখন গিয়ে রেস্ট নাও, আর কিছু প্রয়োজন হলে জানাবে। ওকে স্যার, আপনি যেমন বলবেন। তারপর একজন স্টাফ আমাকে ভিআইপি একটা রুমে নিয়ে গেল। সেখানে সব কিছুরই ব্যবস্থা ছিল। আমি ভেবেছিলাম যে একটা ল্যাপটপের কথা বলবো, কিন্তু সেটার আর প্রয়োজন হলো না, কারণ ল্যাপটপ আর কম্পিউটার দুইটাই ছিল। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিলাম, তারপর বাড়িতে ফোন করলাম। নিশি অনলাইনে বসেছিল। ফোন করার সাথে সাথে রিসিভ করলো। কিরে পাগলি, কেমন আছিস? এই তো ভাইয়া, তোমায় ছাড়া যেরকম থাকি।
আর কি? এই পাগলি, মন খারাপ করছিস কেন? আমি আর অল্প কয়েকদিনের মধ্যেই ফিরে আসব। তুই কোনো চিন্তা করিস না। আর মন খারাপ তো করবি না। তুই মন খারাপ করে থাকলে এখানে আমার কাজে মন বসবে না। তোর সাথে তো সারা আছে, ওর সাথেই সময় কাটিয়ে নে। হ্যাঁ ভাইয়া, সারাবো একদম আমার মনের মতো, আমার সাথে বন্ধুর মতো চলাফেরা করে, আমার কখনো মন খারাপ হতে দেয় না। ভালো একজনকে কাছে পেয়েছি, তবে লাইফ টাইমের জন্য বানাতে পারলে ভালো হতো। কি ভাইয়া, রাজি তো? ওই নিশি, আবারও এই শুরু করলি? এখন কাছে থাকলে তোর ওই বাহারি চুলটা ঘুটে দিতাম। চুল তো না, যেন পেতনির মাথার লম্বা দড়ি। ভাইয়া ভালো হবে না বলছি, কিন্তু আমার চুলকে নিয়ে কোনো খারাপ কথা বললে আমি তোমাকে... থাক থাক, রেগে লাভ নাই। তুই তো আমার আদরের বোন, রাগলে কি তোকে ভালো দেখা যায় বল? বাই দ্য ওয়ে, বাবা মা কেমন আছে রে? হ্যাঁ ভাইয়া, বাবা মা দুজনেই খুব ভালো আছে, আর তোর দেশে ফিরে আসার অপেক্ষায় আছে। তাছাড়া এই নাও, আম্মু আসছে, কথা বলো। তারপর আম্মুর সাথে কথা বলে মন শান্ত হলো। বাবা এবং সারা এর সাথেও কথা বললাম। সবার সাথে কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলায় একজন স্টাফ এসে আমাকে ডেকে নিয়ে গেল। অফিসার আমার দিকে এগিয়ে আসলেন। হ্যালো মাহফুজ, আশা করি আমাদের আপ্যায়ন তোমার কাছে ভালো লেগেছে। তোমার সব কিছুর খবর আমি নিয়েছি। তোমার দক্ষতা শুনে আমার দেশের প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। সে তোমাকে একটা অফার করেছে, সেটা করতে পারলে এখান থেকে হ্যাকার নিয়ে যেতে পারবে। জি স্যার, আমি রকম অফারে রাজি আছি। আমাকে শুধু বলেন কি করতে হবে। তুমি আমাদের কয়েকজন অভিজ্ঞ হ্যাকারদের সাথে মিলে ওই অচেনা হ্যাকারটাকে শেষ করবে, ওর আইপি অ্যাড্রেস নষ্ট করে দিয়ে লোকেশন ট্র্যাক করবে, আর সরকারের হাতে ধরিয়ে দেওয়ার জন্য পিছন থেকে আমরা কাজ করব। জি স্যার, এটাতে আমি রাজি আছি। আমার টিমকে আমার কাছে দিয়ে দিন, আর কাজটি আমি এখনই শুরু করব। একটি রুম রেডি করেন আমার জন্য, আমি সেখানেই কাজ করব। অফিসার অল্প সময়ের মধ্যে একটি রুম রেডি করে দেয় আর এইচকে গ্রুপের সব থেকে ভয়ঙ্কর কয়েকজন হ্যাকারকে দিয়ে দেয়। ওদেরকে পেয়ে বেশ খুশি হলাম, কারণ সবাই আমার সাথে ভালোভাবে মিশতে পেরেছে। আর দেরি না করে সবার সাথে আমার মেইন কাজে বসে গেলাম। আমরা কাজ শুরু করতেই হ্যাকারটা দেখলাম আমাদের কাজে বাধা দিতে আসছে, কিন্তু বেচারা তো আর জানে না যে আজকেই তার শেষ দিন। আমার টিমের সাথে ফুল স্পিডে লেগে গেলাম। 15 মিনিটের মধ্যে হ্যাকারকে নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসলাম। তারপর ওর আইপি অ্যাড্রেস দিয়ে ওর লোকেশন ট্র্যাক করে অফিসারদেরকে জানিয়ে দিলাম। তারপর ওর কম্পিউটার স্ক্রিনে ইয়োর টাইম ইজ ওভার লিখে দিলাম। আমার টিম মেম্বার ওর পুরো সার্ভার নষ্ট করে দিল। এখন আমার থেকে আর বেশি খুশি কেউ হবে না, কারণ এই প্রথম বাংলাদেশের জন্য এত বড় একটা সংস্থার পক্ষ হতে হ্যাকার নিয়ে যাচ্ছি। সাথে সাথে ফোন করে হাসান সাহেবকে কথাটা জানিয়ে দিলাম। স্যার তো কথাটা শুনে খুব খুশি হলো। মাহফুজ, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব সেটা জানি না, তবে আমাদের দেশের সরকারের পক্ষ থেকে তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করে দেব। স্যারের সাথে কথা বলা শেষ করে অফিসের সাথে দেখা করলাম। সবাই আমার প্রশংসা করে যাচ্ছে। একটা মডেল হয়ে গেলাম এই সংস্থার কাছে। আমার দেশের ফেরার ফ্লাইট আগামীকাল ঠিক করে ফেললাম। পরিবারের কাউকে জানালাম না যে আমি দেশে আসছি, কারণ সবাইকে বড় একটা সারপ্রাইজ দিব। মাহফুজ সাহেব, আপনি সত্যি আমাদের অনেক বড় একটা উপকার করলেন। আপনার কথা আমরা কখনোই ভুলতে পারবো না। স্যার, এমন করে বলবেন না। আপনারা আমার শিক্ষক। আপনাদের এই সামান্য বড় কাজটুকু করে দিতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক। আচ্ছা চলেন, আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসি। অফিসার মাহফুজকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে আসে, সাথে কিছু হ্যাকারও আসে। সবার জন্যই পার্সোনাল ভিআইপি বিমানের ব্যবস্থা করা হয়েছে। মাহফুজ সবাইকে বিদায় দিয়ে দেশের দিকে রওনা দেয়। নিজের মনে যেন অন্যরকম একটা ফিল হচ্ছে। বাকি হ্যাকারগুলো বেশ খুশি, কারণ তারা বেশ কয়েকবার বাংলাদেশের নাম শুনেছে, কিন্তু যাওয়ার সুযোগই হয়নি। এই সুযোগ পেয়ে তারা অনেক খুশি। বেশ কয়েক ঘন্টা সফরের পর অবশেষে বিমানটি এসে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করে। হাসান সাহেব আগে থেকেই তার টিম নিয়ে দাঁড়িয়েছিল। মাহফুজ আসতেই তাকে জড়িয়ে ধরলো। মাহফুজ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার নাই। এই পর্যন্ত কোনো দেশে তাদের জন্য এদের কাছে থেকে হ্যাকার নিয়ে আসতে পারে নাই,
কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে এদেরকে আমাদের দেশে নিয়ে আসতে পেরেছো। তারপর হাসান সাহেব অতিথিদেরকে স্বাগতম জানায়। স্যার, আমি এখন অফিসে যেতে পারবো না, কারণ বাবা মা আর বোনটা আমার জন্য অপেক্ষা করছে। আমি পরে আপনার সাথে গিয়ে দেখা করব। ওকে, নো প্রবলেম। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। মাহফুজকে বিদায় দিয়ে বাকিদের নিয়ে অফিসে চলে যায়। সেখান থেকে সোজা বাসার দিকে রওনা দিলাম। নিশি আর সারার জন্য বেশি করে চকলেট নিয়ে নিলাম। তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছালাম। নিশি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আরে ভাইয়া, তুই এত তাড়াতাড়ি চলে আসবি, আমাকে আগে বললি না? আমি তো মনে করেছিলাম আরো কয়েকদিন পরে আসবি। আজকে আমি সবচেয়ে বেশি খুশি। তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিছু না বলে চলে আসলাম। তারপর পকেট থেকে সব চকলেট বের করে দিয়ে দিলাম। নে, এগুলো ধর, তুই আর তোর সারাপু মিলে খাবি। নিশি মাহফুজের মুখ থেকে স্যারের কথা শুনে মুচকে একটা হাসি দেয়। কিরে ভাইয়া, হঠাৎ করে সারা পর্যন্ত চকলেট নিয়ে আসলি, ব্যাপারটা কি? আরে কোনো ব্যাপারই না, আগের দিন বাসায় চকলেট নিয়ে আসছিলাম, দেখলাম তোর মতো সারাও চকলেট খুব ভালোবাসে, তাই তো ওর জন্য কিনে নিয়ে আসলাম। তবে তুই যেটাই বলিস ভাইয়া, সারা আপু কিন্তু তোকে বেশ পছন্দ করে। তুই যাওয়ার পর থেকে অনেকবার তোর সম্পর্কে জানতে চেয়েছে। আমিও খোলাখুলি সব ডিটেলস বলে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো করছস। নিশির পিছন থেকে বাবা মা আমাকে দেখেই চলে আসে। আম্মু মাহফুজকে জড়িয়ে ধরে আরে বাবা, তুই আমাদেরকে না বলে আজকে চলে আসলি যে? বলেই কান্না করে দেয়। জানিস তোর জন্য আমার মনটা কত খারাপ ছিল। এবার আমাদের কাছে অনেক দিন পর্যন্ত থাকবি। তোকে বিয়ে না দেওয়া পর্যন্ত দেশের বাইরে যেতে দিব না। আমি তোর জন্য ভালো একটা মেয়েও ঠিক করে রেখেছি। হ্যাঁ, কি বলো আম্মু? আমাকে না জানিয়েই বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছ? কেন রে, আমরা কি ভুল কোনো কাজ করেছি নাকি? না আব্বু, ভুল কাজ তো করো নাই, বাট আমার কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? নিশি এই কথা শুনে ধপ করে মাহফুজের কান টেনে ধরে। এই রাম ছাগল, কি বললি তুই? তোর বিয়ের বয়স হয় নাই না? আবার কথাটা বলে দেখো তো। এই আম্মু, ওকে আমার কান ছেড়ে দিতে বলো, আমার ব্যথা লাগছে তো। হাত দিয়ে কান ছাড়াতে গেলাম, কিন্তু তখনই বাবা মায়ের পিছনে চোখ পড়ল, আর কোনো এক নেশা যেন আমাকে আঁকড়ে ধরল। কারণ সারা একটা আকাশি রঙের শাড়ি পরে এসেছে। ওকে দেখেই তো আমার অজ্ঞান হবার পালা। মেয়েটা এমনিতেই দেখতে পরীর মতো, তারপর আবার আকাশি রঙের শাড়ি পরেছে, একদম জান্নাতি হুরের বর্ণনার মতো লাগছে। নিশি মাহফুজের এই বিষয়টা খেয়াল করে, তাই কান ছেড়ে দিয়ে সারার দিকে তাকায়। নিশিও অবাক হয়ে যায়, কারণ সে এরকম লুকে মাহফুজের সামনে সারাকে আসতে বলেছিল, কিন্তু নিশি নিজেও জানতো না সারা এই রকম অপরূপ লাগবে। মাহফুজকে কয়েকবার ধাক্কা দেয়, কিন্তু মাহফুজ এক নাগারে সবার দিকে তাকিয়ে থাকে। সারার দিকে তাকিয়ে আছে। তখনই সারা বিষয়টা খেয়াল করে লজ্জায় লাল হয়ে যায়। নিশিও পরিস্থিতিতে শান্ত করতে একটু জোরে কাশি দেয়। এতে মাহফুজ হঠাৎ করে চমকে ওঠে, যেটা দেখে সবাই হেসে দেয়। মাহফুজও বেশ লজ্জা পায়। নিশি মাহফুজের কানের কাছে এসে ফিসফিস করে বলে, ভাইয়া, সারা আপুকেই আমার ভাবি বানাবো, এটাই সবাই ভেবে রাখছি। নিশির কথা শুনে লজ্জায় নিজের রুমে চলে গেলাম। এখন সবার সামনে যেতে বেশ লজ্জা লাগছে, কি করে বসলাম এইটা। যাক, এটা কোনো ব্যাপার না। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। এদিকে হাসান সাহেব হ্যাকারদের নিয়ে একটা টিম গঠন করে। ইতিমধ্যেই সবাই নিজের কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশের সার্ভারে হার্ড একটা কোডিং দেয়াল তৈরি করছে, যেটার কোড ভেঙে বড় বড় সব হ্যাকাররাও হাঁপিয়ে যাবে, কিন্তু হ্যাক করতে পারবে না। এই টিমের মেইন বস বানিয়ে দেয় মাহফুজকে। যত হ্যাকার গ্রুপ হাসান সাহেবদের ইউআইটি গ্রুপের শত্রু ছিল, তাদের সবাইকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। ইতিমধ্যে পুরো দেশে এইটা ভাইরাল হয়ে গেছে। ইউআইটি সংস্থার নাম সবার মুখে মুখে। মাহফুজকে হাসান সাহেব এসব কিছু আগেই জানিয়ে দিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি ল্যাপটপে নোটিফিকেশন আসছে। সেটা চেক করতেই তো চোখ কপালে। নাসিমকে হাসান সাহেব আমাদের মেইন টিমে নিয়ে নিয়েছে। মাহফুজ ভাইয়া, আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার সংস্থায় আমাকে নিয়ে নিবে। সত্যি হাসান স্যার খুব ভালো একটা মানুষ। তোকে নিয়েছে দেখে আমিও অনেক খুশি রে। আসলে হাসান সাহেবের যোগ্যতা দেখে নেই, মনে করিস না যে আমার সাথে কাজ করিস বলে নিয়েছে। হাসান সাহেব একদিন তোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছিল, তারপর থেকে মনে হয় তোর উপরে নজর রেখেছে। তোর কাজ দেখে খুশি হয়ে তোকে সংস্থায় দিয়েছে। আমার জন্য দোয়া করবেন। আমি
ভাই, আমি আপনাদের সব ধরনের সহযোগিতা করতে চাই। আর আপনাকে কংগ্রেচুলেশনস, এইচকে সংস্থায় থেকে হ্যাকিং নিয়ে সারার জন্য সত্যি দেশের জন্য অনেক বড় একটা কাজ করলেন। ওভাবে বলিস না রে ভাই, এ তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আচ্ছা, তুই আগামীকাল অফিসে চলে আয়, একসাথে কথা বলবো। নাসিমের সাথে কথা বলা শেষ করলাম, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। রাত অনেক খুশির মধ্যে দিয়ে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তখনই আমার রুমে সারা চলে আসলো, হাতে ভাতের প্লেট। এই যে আপনার জন্য খাবার নিয়ে আসলাম। আপনি তো অফিসের জন্য দেরি করে ফেলেছেন। হঠাৎ করে আজকে খাবার নিয়ে চলে আসলে যে, ব্যাপারটা কি বলো তো? ব্যাপার আবার কি হবে? প্রত্যেকদিন আপনাকে দেখি যে সময়ের মধ্যে অফিসে চলে যান, কিন্তু আজকে যাচ্ছেন না, তাই খাবার নিয়ে চলে আসলাম। যাক, ভালোই হলো, আমাকে আর নিচে যাওয়া লাগলো না। এবার খাবারগুলো দাও তো আমাকে। সারা মাহফুজকে খাবারগুলো দিয়ে চলে গেল। মাহফুজ আর কি না ভেবে খাবার শেষ করে অফিসে চলে গেল। হাসান সাহেব মাহফুজকে দেখে অনেক খুশি হলেন। মাহফুজ, তোমাকে স্বাগতম। তুমি অফিসে আসলে মনে হয় যে আজকের দিনটা আমার অনেক ভালো কাটবে। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আপনি নাসিমকে আমাদের গ্রুপে নিয়েছেন শুনে অনেক ভালো লাগলো। সত্যি স্যার, নাসিমের মতো এমন ছেলে পাওয়া যায় না। হ্যাঁ, সেজন্যই ওর সমস্ত কিছু খোঁজ নিলাম আর খুব ভালো খবর পেলাম নাসিমের ব্যাপারে, তাই ওকে আমাদের কাছে নিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমার সাথে কাজ করার জন্য ওকে তোমার সহকারী হিসাবে রেখেছি। স্যার, সেটা তো খুব ভালো কথা। আচ্ছা, নাসিম আসলে আমার রুমে চলে যেতে বলবেন, আমি আমাদের অতিথিদের সাথে দেখা করে আসি। ঠিক আছে, যাও। নাসিমের বড়া আছে তোমার কাছে যাওয়ার জন্য। বাকি হ্যাকারদের কাছে চলে গেলাম। ওদের সাথে হালকা কিছু নাস্তা করার জন্য রিকোয়েস্ট আসলো। কিছুক্ষণ গল্প করার পর ওদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। একটু পরেই নাসিম আমাদের সাথে এসে যোগ দিল। সবাইকে আমাদের প্ল্যানের কাজ সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, তারপর সবাই নিজেদের কাজে লেগে পড়ল। নাসিম তো প্রায় সবসময় আমার কাজে হেল্প করছে। কাজ শেষ করে বাসায় চলে আসলাম, তখনই বাবা মা তাদের রুমে যেতে বলল। তখনই তাদের সাথে কথা বলতে চলে গেলাম। আয় বাবা, আমাদের কাছে এসে বস, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা, বসছি। কি হয়েছে বলো? কিছু হয় নাই, তোর বিয়ে দিব, তাই আর কি। দূর চাই, তুই চুপ কর তো একটু। আচ্ছা মাহফুজ, তুই তো এখন বিয়ে করার মতো উপযুক্ত হয়েছিস। তোকে একটা ভালো মেয়ের হাতে তুলে দিতে পারলে আমাদের শান্তি। তুই কি এখন বিয়ে করতে রাজি? তোমাদের খুশির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। সেটা অনেক ভালো কথা। আচ্ছা, এখন বলতো সারা মেয়েটাকে তোর কেমন লাগে? কেমন আবার লাগবে? মেয়েটা তো অনেক ভালো, নম্রভদ্র একটা মেয়ে, অনেক ভালো লাগে। আমি ভেবেছি সারা মেয়েটার সাথেই তোকে বিয়ে দিব। সারার আম্মু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই দুই পরিবারের সম্পর্ক আরও ভালো করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সারাকেও ব্যাপারটা বলেছি, মেয়েটা রাজি আছে। এখন তোর কি সিদ্ধান্ত বল? হ্যাঁ আম্মু, মেয়েটাকে আমারও অনেক পছন্দ। আমি এই বিয়েতে রাজি আছি। আচ্ছা, আমি একটু সারার সাথে গিয়ে কথা বলে আসি, তারপর সোজা সারার কাছে চলে গেলাম। এই মেয়ে, তুমি আমাকে পছন্দ করো? হ্যাঁ, অনেক আগে থেকেই পছন্দ করি। আমাকে বিয়ে করতে রাজি আছো? সারা লজ্জা মাখা মুখ নিয়ে হ্যাঁ, আমি রাজি আছি বলেই মাহফুজকে জড়িয়ে ধরলো। এই যে আপনারা এখানে কি করছেন এখনো? আগামী সপ্তাহে ওদের বিয়ে, সবাই দাওয়াত খেতে চলে আসবেন। টাটা।